হ্যালো বন্ধুরা, অনেকটা লেট করে ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের কন্টেন্ট হলো প্রিয়া। তো ভিডিও শুরুতেই বলতে চাই, প্রিয়ার বড় ছেলে আয়ুষ অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে। ওর শুনলাম প্রিয়া যে শর্টসটা দিয়েছে তাতে শুনলাম হিমোগ্লোবিনটা অনেকটা নেমে গেছে। আর হিমোগ্লোবিন এতটা কম, মানে কালকে 7 পয়েন্ট কত ছিল, আজকে 6.8 না 9-এ নেমে গেছে। তো এতটা হিমোগ্লোবিন কম থাকলে স্বাভাবিক প্রচণ্ড পরিমাণে মানে কষ্টই হয়, শারীরিক কষ্ট, নানা রকম সমস্যা আসে। তারপরে আয়ুষ তো সুস্থ নয়, নর্মাল নয়, আয়ুষ থ্যালাসেমিয়া আক্রান্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মা হিসাবে ভগবানের কাছে প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি আয়ুষ সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক, এবং সেটাই হবে খুব তাড়াতাড়ি আয়ুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। কারণ অজস্র মানুষের ভালোবাসা রয়েছে আয়ুষের জন্য, তাদের ব্লেসড রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আর প্রিয়ার শ্বশুর যিনি নেই এখন ওদের মধ্যে, কিন্তু তারপরও তারও মানে অফুরন্ত আশীর্বাদ আর ভালোবাসা রয়েছে আয়ুষের সঙ্গে, তাই ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। যাই হোক, চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিতে চাই। আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেক কিছু। তো চলো ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করুন। প্রিয়ার কালকের ভিডিও দেখেছে, কালকে আমি আর ভিডিও দিতে পারিনি, মানে ওর শ্বশুরের অস্থি বিসর্জনের ভিডিও দেখেছি, তো কালকে আর ভিডিও দিতে পারিনি। যাই, তো সেই কারণে আজকে নিয়ে আসলাম ভিডিওটা। তো অস্থি বিসর্জন হলো, ভালোভাবে হলো, এবং সেখানে কীর্তনের একটা অ্যারেঞ্জমেন্ট হলো। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে একজন মারা গেছে, মানে শ্বশুর, তার বাবাই তো হয়, বাবা সমতুল্য বলাটাও ভুল, বাবাই। আর প্রিয়া তার শ্বশুরকে প্রচণ্ড ভালোবাসে, যে তার আর প্রমাণ আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ সমস্ত দায়িত্ব আমি বলবো প্রিয়া নিজে পালন করেছে। বড় বউ হিসাবে কল্পনা আর ওর হাজবেন্ড যেটা করেছে আমরা দেখেছি, ছেলে হিসাবে করেছে, তার দায়িত্ব সে পালন করেছে। বাবার প্রতি তার যে রেসপন্সিবিলিটি, ভালোবাসা, সেটা সে করেছে। বাবার খবর পাওয়া মাত্রই সে ওখান থেকে চলে এসেছে, তার চাকরির জায়গা থেকে চলে এসেছে, এবং এসে বাবার যতটা করা উচিত ততটা করেছে। তবে আমার মনে হয় না ভেতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বড় ছেলে বা বড় বউ কোনোটাই করেছে। যদি সেটাই হতো তাহলে পরে যার ভাইয়ের ছেলেটা এইরকম অসুস্থ, যে একটা এরকম পেশেন্ট, সেই ভাইয়ের বউয়ের ওপরে এতটা প্রেশার, এতটা মেন্টাল স্ট্রেস, এতটা ফিজিক্যাল স্ট্রেস, এতটা হেডেক দিয়ে তারা না আরামসে নিজেদের লাইফ লিড করতে পারতো না। আজকে প্রিয়ার শ্বশুর যখন অসুস্থ হয়েছে তখন থেকে দেখেছি প্রিয়া করেছে, কল্পনা করেছে, প্রিয়ার হাজব্যান্ড করেছে, কল্পনার হাজব্যান্ড করেছে, চারজনই করেছে। তবে প্রিয়ার হাজব্যান্ড যেটা করেছে সেটা কিন্তু দেখনদারি ছিল না। এখন তো স্পষ্ট কল্পনার হাজব্যান্ড যেটা করেছে, ওর হাজব্যান্ডের কথা আমি বলতে পারবো না, কল্পনার হাজব্যান্ডের কথা। কল্পনা বেসিক্যালি যেটা করেছে সেটা দেখনদারি, সম্পূর্ণই দেখনদারি। কারণ শুধুমাত্র ভিডিওর ফোকাস হিসাবে কল্পনা শ্বশুরকে মানে ইউজ করেছে, এই শ্বশুরের জন্য এটা করছি, খাইয়ে দিচ্ছি, সবই তো এখানে অন ক্যামেরা এসেছে, সবই অন ক্যামেরা, সব কিছুতেই ক্যামেরা অন করে দেখো আমি এখন খাওয়াচ্ছি, বাবাকে এই টাইমে এটা দিচ্ছি, বাবাকে ওই টাইমে ওটা দিচ্ছি, সমস্তটাই দর্শনদারি, আর কিচ্ছু না। মন থেকে ভালোবেসে, যে ওই মানুষটাকে ভালোবেসে কিছু করছি, সেটা একটুও নয়। কারণ কল্পনার অ্যাক্টিভিটিস, ব্যবহার এবং ওর যে গা ছাড়া যে ব্যাপারটা, সেটা তো পুরো স্পষ্ট, পুরোপুরি স্পষ্ট। কালকে প্রিয়ার শ্বশুরের অস্থি বিসর্জন হয়েছে দেখলাম। তো সেই জায়গায় প্রিয়ার শ্বশুরের অস্থি বিসর্জনের পরেও একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতো, মানে কীর্তন হলো, সেখানে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, সমস্তটা প্রিয়া নিজের হাতে। একটা মেয়ে, দুটো বাচ্চা নিয়ে, একটা বাচ্চা অত ছোট, নিজে খেটে এত পরিশ্রম করে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে রান্না বান্না, সবাইকে দেওয়া ধোয়া, একটা নিজের বাড়িতে অনুষ্ঠান হলে আমরা বুঝি যে সেটা ছোট হোক বা বড় হোক, তার জন্য কতটা পরিশ্রম। আর প্রিয়া তো লাগাতার করে যাচ্ছে, শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে শুরু করে, তারপরে একটা কীর্তন হলো, ওর শ্বশুরের শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরে একটা কীর্তন হলো, তারপরে আবার অস্থি বিসর্জনের কীর্তন। তো এত কিছু হেডেক যদি একটা মানুষের ওপরে পড়ে বা দুটো মানুষের ওপরে পড়ে, এমনিতেই ওর ছেলেটা, বড় ছেলে অসুস্থ আমরা জানি। তো সেই জায়গায় থ্যালাসেমিয়া যারা পেশেন্ট হয় তাদের একটা এক্সট্রা কেয়ারের দরকার হয়। তারা না নর্মাল আমাদের মতো এইভাবে চলতে পারে না, নর্মাল সব কিছু কিন্তু তারা অ্যাডজাস্ট করতে পারে না, তাদের সমস্তটাই আলাদা হয়। সেই জায়গায় বাড়িতে যদি একটা এরকম অনুষ্ঠান থাকে, মানে একটার পর একটা অনুষ্ঠান যদি থাকে, এরকম লোকজন থাকে, তো সেখানে দেখবে মানে আমরা যে রেগুলারিটিটা মেনটেন করে, আমাদের যে একটা রুলস রেগুলেশন থাকে, সেই সিস্টেমটা অন্যরকম হয়ে যায়, উল্টে পাল্টে যায়। খাওয়ার টাইম টেবিল থাকে না, রেস্ট করার টাইম টেবিল থাকে না, মানে বাড়িতে লোকজন, মানে তার একটা
কথাবার্তা সেগুলো ভেতরে আসে, সেগুলো আমাদের মনের মধ্যে একটা এফেক্ট ফেলে। ও তো একটা ছোট্ট বাচ্চা, তাই না? তো ওর তো টেক কেয়ারটা সম্পূর্ণ আলাদা। হয়তো কিছু এদিক ওদিক হচ্ছে, দেখো রোগ আমি বলবো না যে শুধুমাত্র এই কারণে ও আজকে হঠাৎ করে জ্বর এসছে। জ্বরটা ভাইরাল ফিভার সবারই হচ্ছে, জ্বরটা একটা অন্যরকম জিনিস, প্রত্যেকটা মানুষের হচ্ছে। বাট প্রত্যেকটা মানুষের একটা জ্বর সর্দি কাশি হওয়া আর একটা থ্যালাসেমিয়া পেশেন্টের হওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। এখানে আজকে যদি প্রিয়ার এই হেডেকটা যদি মাথার উপরে না থাকতো, আজকে যদি ওর বড় যা বড় ভাসুর সবাই মিলে ভাগ করে এই জিনিসটা নিত, তারা যদি একটু এই জায়গাটা বুঝতো যে ওর ছেলেটা তো অসুস্থ, তাকে একটা এক্সট্রা কেয়ার দিতে হয়, তাহলে হয়তো বা এতটা ডিটোরিয়েট করতো না আয়ুষের হেলথটা, হয়তো হিমোগ্লোবিনটা এতটা নিচে নেমে আসতো না। কারণ ওদের সাধারণত সামান্য একটা কিছুতেই একটা বড় ইস্যু তৈরি হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রিয়াকে একটা কথাই বলবো, চলে গেছে শ্বশুর, সারা জীবন ভেতরে থাকবে, তাকে আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু কষ্টটা নিয়েই চলতে হবে, বাঁচতে হবে। কিন্তু সব হেডেক, এতটা হেডেক না নিয়ে আগে নিজের সন্তানের কথা ভাবাটা বোধহয় দরকার ছিল। কারণ তুমি সবার আগে মা, সবার আগে মা, তোমার সন্তান তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তোমার রেসপন্সিবিলিটি থেকে তুমি যেমন নিজেকে সরাতে পারো না, ভালো বৌমা হলেই হবে না, আগে ভালো মা হতে হবে। আমার সন্তান অসুস্থ থাকলে কেউ এসে দেখবে না, দেখছে আজকে তুমি নিজে ওইটুকু তোমার দুধের শিশুকে নিয়ে নার্সিংহোমে পড়ে আছো, কারণ ওই বাচ্চাটা ব্রেস্ট ফিড করে, ওই বাচ্চাটা মা ছাড়া থাকতে পারবে না। ওই শিশুটাকে নিয়ে তুমি নার্সিংহোমে পড়ে আছো তোমার বড় ছেলের জন্য, কে আছে তোমার পাশে? এসছে কেউ? কেউ এসছে? কেউ তোমার পাশে দাঁড়িয়েছে? তুমি, তোমার বাপের বাড়ির লোক, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, এরাই থাকবে, আর তোমার স্বামী থাকবে। আর কাউকে কিন্তু তুমি পাবে না সেভাবে, কেউ থাকবে না। ওই দূর থেকে সবাই দেখবে, একবার সবাই এসে উকি ঝুঁকি মেরে যাবে, এই হচ্ছে রিলেটিভ, বুঝতে পেরেছো? আপন বলতে বাবা মা এছাড়া আর আপন কেউ হয় না। তাই নিজেরটা আগে দেখো, নিজেরটা বোঝো, এখনো আছে। আর যাকে দেখে শেখো যে কিভাবে পিক বাঁচাতে হয়, যাকে দেখে শেখো নিজের আখেরটা কিভাবে গোছাতে হয়, যাকে দেখে শেখো যে নিজের জিনিসটা কিভাবে ধরে রাখতে হয়, ভালো থাকতে হয়। বান্ধবীর সঙ্গে দেখা করতে কল্পনা চলে গেল, বান্ধবীর সঙ্গে দেখা করতে, ওনাকে ওর ছেলেকে রেখে কোথাও যেতেই পারে না। এত রেসপন্সিবল মা ও কল্পনা, যে নিজের ছেলের জন্য শ্বশুরের যখন কাজ চলছিল, মানে গুরুদশা চলছিল, তখন ও ছেলের স্কুলে যেতে হবে, সেটা খুব এমার্জেন্সি। তো সেই কারণে ও শাড়ি মানে ওই শাড়ি ছেড়ে ভালো অন্য শাড়ি পরে সেজে গুজে ও ছেলের স্কুলে যেতে পেরেছে, মানে সেজে গুজে যেখানে একজন মা গার্জিয়ান হিসাবে যেভাবে যাওয়া যায় সেইভাবে। তারপরে সে ওর একটা মান্থলি প্রবলেম ছিল, সেই কারণে। তবে মান্থলি প্রবলেমের সঙ্গে গুরুদশার আমি নিয়মগুলো মানতে পারবো না, এটা কোথাও ভ্যালিড নয়, ইনভ্যালিড, এটা সম্পূর্ণ ইনভ্যালিড। আমরা যারা মেয়েরা, আমরা মানে বছরে যে উপোসটা করি, নীলের উপোস, বাবার উপোস, মানে শিবরাত্রি যেগুলো করি, সে সময় অনেক সময় আমাদের মান্থলি প্রবলেম আসে, তখন আমরা কি করি? গায়ে উপাস থাকি, সমস্তটা করি, এ টু জেড উপাসের যা যা নিয়ম সব করি, শুধুমাত্র বাবাকে ছুঁই না, বাবার মাথায় জল দিই না, ঠাকুর ছুঁই না। তাছাড়া উপোস থাকা থেকে যা যা সংযম করা, কাঁচা ধোয়া, যা যা করার ইচ অ্যান্ড এভরিথিং করি। তো গুরুদশা অবস্থা তো হতেই পারে, এটা ভগবানের সৃষ্টি, এটা না হলে একটা মেয়ে মা হতে পারে না, একটা মেয়ে পূর্ণ মেয়ে হতে পারে না, একটা মেয়ে স্ত্রী হতে পারে না। তো এটা তো পবিত্র, এটা তো পবিত্র। অনেক মেয়ের দেখবে বিয়ের সময় এরকম মান্থলি প্রবলেমটা আসে, হয়ে যায় সাডেনলি। তো তাতে কি বিয়ে আটকে যায়? হ্যাঁ, ওইটা ডেটটা দেখেই তারপরে, যেহেতু আমাদের শিলা স্পর্শ করতে হয়, তো সেটা দেখে অনেক সময় হয়ে যায় অনেক মেয়ে, তাই বলে বিয়েটা কিন্তু আটকে যায় না, শুধু শিলাটা স্পর্শ করা হয় না। তো গুরুদশা চলাকালীন যদি এরকম কোনো কিছু কারো হয়ে থাকে, এরকম প্রচুর দেখেছি, আমাদের আশেপাশেও তো দেখি, তারা কিন্তু সবটাই পালন করে, সবটাই। শুধু ওই যে শ্বশুরের হয়তো মন্ত্র পড়াটা সেটা করতে পারে না, হয়তো জল দেওয়াটা শ্বশুরকে সেটা দিতে পারে না, বা শাশুড়ি হোক বা যেই হোক, বাবা হোক মা হোক যেই হোক, সেইটুকু সেই জায়গাটা শুধু করতে পারে না, বাকি সবটা তাকে পালন করতে হয়। কিন্তু এখানে অজুহাত হিসাবে কল্পনা কি বলেছিল যে না, আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাড়ির বড়দেরকে, তারা বলেছে আর করতে হবে না, যেমন ও তেমন বাড়ির বড়রাই, সত্যিই তাই, সত্যিই তাই। তবে এই কাজটাই যদি প্রিয়া নিজের ক্ষেত্রে করতো, তাহলে দেখতে সবাই কিভাবে ঝাঁপিয়ে পড়তো। হ্যাঁ বলবে, প্রিয়াও তো পরেনি, প্রিয়াও তো শাড়ি পরেনি, প্রিয়া নাইটি পরেছিল, কারণ প্রিয়ার বাচ্চা তখন আরও ছোটো ছিল, সে ব্রেস্ট ফিড করে, ও ওইভাবে চান করে ওই একই শাড়িতে, ভিজা শাড়িতে থাকা ওর পক্ষে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওর বাচ্চাটা ছোটো, আগে ওর বাচ্চাটাকে বাঁচাতে হবে, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে তো তখন একটা অজুহাত খারাপ করেছে। এখনও কি বললো কমেন্ট সেকশনে দেখলাম, কমেন্ট সেকশনে কি দেখলাম, জিজ্ঞেস করেছে যে তুমি কেন তোমার শ্বশুরের অস্থি বিসর্জন হলো সেখানে কেন যাওনি? না, আমার হাজব্যান্ড বলতে ভুলে গেছে, ও আগের দিন জানতে পেরেছে, তো ও এত টায়ার্ড ছিল, আমার সাথে কথা হয়নি, ও বলতে ভুলে গেছে বাবার পরের দিন অস্থি বিসর্জন। তার মানে ছেলের কাছে বাবা কোনো ইম্পর্টেন্স ছিলই না। নাহলে কোন সন্তান তার বাবা
মায়ের কোনো কাজ সেটা ভুলে নেয়, তারপরে অন্তিম কাজ, বাবা চলে গেছে, বাবার অস্থি বিসর্জন, আমি তো নেই, আমার কাজের জন্য আমি সবসময় থাকতে পারি না, আমি একটা পার্টিকুলার টাইমে ছুটি পাই, তো ওর কথা আলাদা, ওর হাজব্যান্ডের কথা আলাদা, কিন্তু তুমি আছো, আমার ছেলে আছে, তোমরা যাবে। আর একটা কথা বলছি, ও জানতোই না, কল্পনা জানতোই না যে ওর শ্বশুরের নাকি অস্থি বিসর্জন হচ্ছে, কারণ ওর হাজব্যান্ড ওকে বলেনি। তো ও যখন জানতো না, প্রিয়া তো তার অস্থি বিসর্জনের আগে যে ভিডিওটা দিয়েছে সেখানে কিন্তু প্রিয়া বারবার বলেছে যে অস্থি বিসর্জনের দিনটা ঠিক করে নিয়েছি, কালকে অস্থি বিসর্জন দেবো, কিন্তু ওয়েদার দেখো কেমন, যদি কোনো সমস্যা না আসে কালকে দেবো, আর কালকে না হলে তারপরে পরের ডেটটাতে দেবো। এই দুটো ডেটই ভালো আছে, তারপরে আবার মানে শনি রোববার চলে আসবে, তো সেই কারণে এই দুটোর মধ্যে একটা ডেটে দেবো। তো দুনিয়ার সবাই জানে তোমার তো একটা ভালোবাসার ভিউয়ার্সরা আছে যারা কিনা প্রিয়ার কমেন্ট সেকশনে এসে আজেবাজে কমেন্ট করে, ইভেন আমাদেরকেও আজেবাজে কমেন্ট করে, তারা তোমাকে কমেন্ট করে জানায়নি? এমন অনেক ভিউয়ার্সের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে কানেকশন থাকে, মেসেঞ্জারে থাকে, তারা তোমাকে জানায়নি তোমার শ্বশুরের অস্থি বিসর্জন হবে? প্রিয়ার ভিডিওতে জানা গেছে। আর প্রিয়া কিন্তু একটা কথা বলেছে, সবাইকে জানিয়েছি, আমি দাদাকে জানিয়েছি, শাশুড়িকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি মানে আমরা ভিডিওটা যখন এসেছে তখন শুনতে পেয়েছি যে ও জানিয়েছে, তার মানে ওরা যখন ডিসিশন নিয়েছে যে অস্থিটা বিসর্জন হবে, ডিসিশনটা নিশ্চয়ই একা নেয়নি, তখন নিশ্চয়ই ওর ভাসুরের সঙ্গে কথা হয়েছে, ওর শাশুড়ির সঙ্গে কথা হয়েছে, তার মানে ওই যে বললো না আগের দিন আমার বর জেনেছে, এটা পুরো ফেক, আগের দিন না, হয়তো দুদিন আগে জেনেছে, কিন্তু ওদের কাছে এটা ইম্পর্টেন্স মনেই হয়নি। ওর ছেলেকে রেখে কোথাও যায় না, বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবে বলে যেতেই পারে, সেটা খারাপ কিছু নয়, তবে তখন ছেলে স্কুল থেকে আসবে, ছেলের ড্রেস এই যে, ছেলের গামছা এসে চান করবে এই যে, ছেলের খাবার ঢাকা দিয়ে রেখে গেলাম। আমরা সাধারণত যারা আমার মানে একা সন্তানকে মানুষ করি, হাজব্যান্ড সকালে চলে যায়, রাতে আসে ডিউটি দেওয়া, কিংবা হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে, তারা কিন্তু বাচ্চাকে ওইভাবে বাড়িতে একা ফেলে রেখে যেতে পারি না, কখনোই পারি না। সে যত কাছের লোক হয় বাচ্চাকে নিয়ে যাবো, তা নাহলে বাড়িতে কাউকে প্রেজেন্ট রেখে যাই, অন্তত আমি আমার ক্ষেত্রে তো তাই করি, কাউকে রেখে যাই যে আমার বাচ্চাটা স্কুল থেকে এসে একা নয়, আমার বাচ্চাটার সঙ্গে তুমি থাকো, আমি এইটুকু টাইমের জন্য যাচ্ছি। ও গেল সেই সকাল মানে 11টা সাড়ে 11টা নাগাদ গেল, আসলো বিকেলবেলা, বান্ধবীটা ওর কাছে ইম্পর্টেন্ট, শ্বশুরের অস্থি বিসর্জন, শ্বশুরের কাজ হলো, শ্বশুরের ওখানে কীর্তন হলো, সেইটা ওর কাছে ইম্পর্টেন্স নয়। কারণ কি, কারণ শ্বশুরের জায়গায় বাড়ি করতে হবে, সেটা পেয়ে গেছি, বাড়িটা হচ্ছে, তো বাড়িটাতে যে কাজ হচ্ছে সেই মিস্ত্রিদের সঙ্গে তো তোমার এত ভালো সম্পর্ক, কল্পনা, তারা তোমাকে হোয়াটসঅ্যাপ করেনি, তারা তোমাকে ফোন করে জানায়নি তোমার শ্বশুরের কাজ। তাছাড়া তুমি যে বললে তুমি জানতে না, যেদিন শ্বশুরের কাজটা ছিল, অস্থি বিসর্জন হয়েছে, তুমি তো সেদিন ওই গ্রামেই ছিলে, ব্যাংকের কাজ করতে গিয়েছিলে, তুমি খবর পাওনি? তোমার আশেপাশের লোকজন, শ্বশুরবাড়ির আশেপাশের লোকজনের সাথে তোমার এত ভালো সম্পর্ক, শ্বশুরবাড়ির রিলেটিভসদের সাথে তোমার এত ভালো সম্পর্ক, তারা তোমাকে জানায়নি? তুমি যখন ওই একই গ্রামে আছো, তুমি জানোই না, তুমি পিঠ বাঁচাচ্ছ, মুখ বাঁচাচ্ছ, নিজেকে গুটাচ্ছ, নিজেকে সরাচ্ছ, আর এখানে নিজেকে সরাতে গিয়ে, নিজেকে ভালো প্রুফ করতে গিয়ে নিজের স্বামীকে ভিকটিম বানিয়ে দিলে। হয়তো তোমার স্বামী তোমায় জানিয়েছে, তুমি ইম্পর্টেন্স দাওই, কিন্তু তুমি দোষটা তোমার স্বামীর ঘাড়ে দিয়ে দিলে যে আমার হাজব্যান্ড আমাকে জানায়নি। আমাদের অনেক সময় এমন হয় যে হাজব্যান্ড যদি এমন কোনো ফুচকার জিনিস ভুলে যায় বা কোনো অন্যায় করেও থাকে ছোটোখাটো, তখন দেখবে আমরা ওয়াইফরা কিন্তু স্বামীর সম্মানটা সবার আগে দেখি, সেটাকে কিন্তু ঢাকার চেষ্টা করি, কখনোই সেটা হাইলাইট করি না। ইভেন নিজের বাবা মায়ের কাছেও স্বামীর সম্মান যাতে বাড়ে, নিজের আত্মীয় স্বজনের কাছে, সেই জন্য তার নামে আরও ভালো ভালো কথা বেশি বেশি করে বলি। আর ও সব ক্ষেত্রে এই কাজটা করে। আজকে ওর ভিডিওতে কন্টেন্টের জন্য ওর স্বামীর ভয়েস ওভার পর্যন্ত তুলে দিল যে প্রিয়াকে চুপ করতে হবে, তা না হলে সে অন্যরকম কিছু মানে করবে, এরপরে বাধ্য হবে, সেটা ভাইকে ফোন করে বলা গেল না, বুঝতে পেরেছো? তো এরা কন্টেন্টের জন্য কি না পারে। আবার অনেকে আছে, তোমরা আবার কমেন্ট করো আমাকে যে কল্পনার কিন্তু ভিডিও দিয়ে সংসার চলে না, যার ভিডিও দিয়ে সংসার চলবে না তার কন্টেন্টের জন্য এরকম মানে দিশেহারার মতো অবস্থা হবে না, বুঝতে পেরেছো? সে কন্টেন্টের জন্য যা ইচ্ছে তাই করে যাচ্ছে, সেটা কখনোই হবে না। আর প্রিয়া ভিডিও করবে তবেই প্রিয়া সংসার চলবে, এটা না প্রিয়া ডে 1 থেকেই স্বীকার করে। তাই জন্য প্রিয়া ভিডিও তো দেখাবে, কিন্তু কল্পনার তো প্রয়োজন নেই। তাহলে শ্বশুর কেন কল্পনার ট্রাম্প কার্ড হয়েছিল আর তাতে অনেক ভিউজও নিয়েছিল, প্রিয়া কিন্তু ট্রাম্প কার্ড করেনি। প্রিয়া ডেইলি ব্লগের মধ্যে যতটুকু শ্বশুর এসেছে ততটুকুই, কল্পনার ভিডিওতে শুধু শ্বশুরই ছিল। শ্বশুরের ফুটেজগুলো তুলে নিয়ে গিয়ে, ক্লিপ তুলে নিয়ে গিয়ে জমা করে সেটা 1 মাস ধরে বিক্রি করেছে কল্পনা। অথচ শ্বশুরের অস্থি বিসর্জনে সে পারলো না আসতে, একবার শেষ কাজে সে আসতে পারলো না। শ্বশুরের যে শ্রাদ্ধের কাজ, সেই শ্রাদ্ধের কাজে সে নিজে থেকে দায়িত্ব নিয়ে কাটা বাটা দেওয়া গোছানো দেখতে পেলাম না। পরের দিন যে আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়া করা হলো, সে তার ছেলে নিয়ে বেরিয়ে চলে গেল। তার মানে কাজ যাতে করতে না হয়, গা বাঁচানো, কাজ করতে হলো না। খাবারটা প্রিয়া গুছিয়ে রেখে দিল, রাত্রিবেলা তাকে খাবারটা দিল, রাতে এসে সে খেলো। সে সকালে গেল আর রাত্রিবেলা সে ফিরলো। ছেলের স্কুল এত দূরে, কত দূরে থাকে,
40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, এর থেকে বেশি দূরে তো কল্পনা থাকে না। কল্পনার জীবনে কল্পনা সব পারে, শুধু পারে না এই কাজগুলো করতে, যেই কাজ দায়িত্ব নিয়ে করতে হয়। এখান থেকেই তো বোঝা যায় পিঠ বাঁচানোর এই তালিকাটা কল্পনা খুব ভালো জানে, খুব ভালো রপ্ত করেছে, বুঝতে পেরেছো? বড় ছেলে সে মানে তার স্ত্রীকে বলতেই ভুলে গেছে যে আমার বাবার অস্থি বিসর্জন তোমরা যেও। যদি বলতে পারতো তাহলে হয়তো ও ছেলেকে নিয়ে যেত। কি মানে তার ছেলের দায়িত্ব কি? যে ছেলে নিজের দোকান, নিজের জমি, নিজের বাড়িঘরের কাজ, ঘরটা পরিষ্কার করা সবটা বোঝে, শুধু বাবার অস্থিটা বিসর্জন দিয়ে বড় ছেলে হিসাবে যে দায়িত্ব তার নেওয়া উচিত ছিল সেটা পারেনি, ছোট ভাইয়ের ঘাড়ের ওপরে ফেলে দিয়ে গেছে। ছোট ভাইয়ের ছেলেটা যেখানে অসুস্থ, থ্যালাসেমিয়া পেশেন্ট, তার বউয়ের ওপরে সমস্ত দায়িত্ব সে ছেড়ে দিয়ে চলে গেছে। তারা দুজনে মিলে কি সুন্দর রিল্যাক্সে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে, বেশ সুন্দর লাইফ লিড করছে। এই কথাগুলো বলতে গেলে কমেন্ট সেকশনে আবার অনেকের জ্বালা লাগে, অনেকেই এসে তিরবির করে ধরো, আবার অনেকেই আছো কল্পনার হয়ে খুব ভালো ভালো কথা বলে, তাদের কাছে কল্পনা খুব ভালো। তো আজকে তারা কোথায়? আজকে তারা বলবে না? ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপ বলাটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাকচুয়ালি কাজ। কারণ পা চেটে চলাটা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শোভা পায় না, এটা আমি বলবো। কারণ আমাদেরকে কেউ মায়না দিয়ে এখানে ফিক্সড করে রাখেনি। আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি মানে আমরা আলোচনার সমালোচনা করতে বসেছি। যেখানে খারাপ দেখি সেটা বলবো, যেখানে ভালো দেখি সেটা বলবো। কল্পনার যতদিন ভালো দেখেছি ততদিন বলেছি, যখন খারাপ দেখছি তখন বলছি। প্রিয়ার যখন খারাপ দেখেছি প্রিয়াকেও ধুয়ে দিয়েছি। এখন যখন প্রিয়ার খারাপ দেখছি না, যখন দেখছি ওই মেয়েটা মানে আপাদমস্তক নিজেই খেটে যাচ্ছে, নিজের দিকটা দেখছে না, নিজের সন্তানদের দিক পর্যন্ত দেখছে না, নিজের হেলথ পর্যন্ত দেখছে না, সেই মেয়েটাকে কি করবে, কি কারণে অ্যাকিউজ করবো, কি কারণে আজে বাজে কথা বলবো? বলতে পারো? আজকে তারা কোথায়? তারা আজকে বলছে না, তারা আজকে প্রতিবাদ করবে না, করবে না। তারা এখনো প্রিয়ারই দোষ খুঁজে বেরোবে, তারা এখনো প্রিয়াকেই কাঠগড়ায় তুলবে, প্রিয়াকেই অ্যাকিউজ করবে। যাই হোক, মানুষের কাজ মানুষ করবে। ভালো একজন বললে খারাপ 10 জন বলবে, আর খারাপ তারাই বলে জানো তো, যারা তখন বোঝে যে আমি তার সমকক্ষ হতে পারছি না, তখন সে জেলাসি থেকে খারাপ বলে। বুঝতে পেরেছো? এটা আমি নিজের লাইফ থেকে রিয়েলাইজ করি এবং বিলিভ করি, তাই জন্য বললাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়াকে বলবো, এখন একটু সপ্ত মিটে গেছে, এখন একটু নিজের সন্তানদের ওপরে একটু বেশি করে খেয়াল রাখো, নিজের ওপরে খেয়াল রাখো। তুমি সুস্থ থাকবে, তোমার সন্তানরা সুস্থ থাকবে, কেউ পাশে থাকবে না, কেউ পাশে দাঁড়াবার না, শুধু বাবা মাকেই পাবে। ওই যে বলছিলে না একদিন যে একটা মেয়ে বিয়ে হয়ে গেলে কি তার বাবা মাকে দেখতে পারে না? এগুলো হচ্ছে কি কিছু নিম্ন শ্রেণী, যাদের মানসিকতা অশিক্ষিত, কালচার যাদের মধ্যে থাকে, পুঁথিগত বিদ্যা যাদের মধ্যে নেই, সেই সমস্ত জায়গাকার সেই ধরনের মানুষই এই কথাগুলো বলতে পারে। আমরাও মানে মেয়ে, আমাদেরও বাবা মা আছে, তবে আমরা যে জায়গাটা বিলং করি বা আমরা যাদের সঙ্গে থাকি, হ্যাঁ মেয়েদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক অনেক মানে অনেক। তবে সেই জায়গায় এই ধরনের কথাগুলো কিন্তু আমরা শুনি না যে আমি মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে বলে আমি আমার বাবা মার দায়িত্ব নিতে পারবো না। না, আমাদেরকে এই কথাটা বলে কেউ পার পাবে না, বলার সুযোগও পাবে না, কারণ আমাদের এখানে ছেলে মেয়ে সব সমান, এটা হচ্ছে আমাদের কালচার। তো সেই কালচারটা যারা অ্যাবজর্ব করতে পারেনি তারা তো এই ধরনের কথা বলবে। তো আজকে তো বোঝা গেল, আজকে সবটা তো দেখা যাচ্ছে, যখন যখন তোমার প্রয়োজন তখন তখন তোমার পরিবার, তোমার বাবা মাই এসে তোমার পাশে দাঁড়ায়, কেউ না। আর অনেকে বলছিলে না শাশুড়ি নিয়ে, শাশুড়িকে কেন মানে ওর ছোট ছেলের মুখপ্রসাদে, মন্দিরে গিয়ে মুখপ্রসাদ দিয়েছে, দেখা যায়নি, শাশুড়িকে কেন বলেনি? বলেছে তো ঠিকই। যে শাশুড়ি নিজের স্বামীর অস্থি বিসর্জনে উপস্থিত থাকতে পারলো না, সেই শাশুড়ি নাতির অন্নপ্রাশনে উপস্থিত থাকবে তোমাদের মনে হয়? কেমন স্ত্রী তিনি কেমন স্ত্রী? নিজের স্বামীর শেষ কাজ তাতেও তিনি মিসিং। তার মানে এই ঠিকই আছে যে কল্পনা বললো না আমার স্বামী আমায় জানায়নি, এটা বলে কি তোমার শাশুড়ি তো জানতো যে তার অস্থি বিসর্জন হবে? তোমার শাশুড়ি কি তোমার সাথে তোমার শাশুড়ির তো হেভি ভালো বন্ডিং। অনেকের ভিডিওতেই দেখি তোমার শাশুড়িকে তুমিই দেখো, তুমিই খাওয়াও, তুমিই দায়িত্ব নিয়েছো। অনেকে আবার আমাকেও কমেন্ট করেছে, প্রিয়াকে বলো যে ওর শাশুড়ির চাকরিটা ছাড়িয়ে ও যেন ওর শাশুড়ির দায়িত্ব নেয়। আমি প্রিয়াকে বলবো, আমি নিজে একজন ছেলের বউ হয়েও আমি প্রিয়াকে একটা অ্যাডভাইসই করবো এবং একটা কথাই বলবো, যদি তোমার শাশুড়ি কোটি টাকার সম্পত্তি নিয়েও তোমার কাছে আসে, তাও কোনোদিনও তাকে দেখবে না। যে নিজের স্বামীর হতে পারেনি সে তোমাদের কখনো হবে না, বরঞ্চ ক্ষতি করবে, কোনোদিনও দেখবে না। সমাজ বাজে কথা বলবে, বলুক। আর এখানে আমরা সবাই ক্রিয়েটার, তো এখানে আমাদের খারাপটা নিয়েই চলতে হবে, তাতে কিচ্ছু যাবে আসবে না। আজকে টাকাও তোমার যাচ্ছে, শারীরিক পরিশ্রমও তোমার হচ্ছে, সন্তানও তোমার, মেন্টাল প্রেশারটাও তোমাকে নিতে হচ্ছে।
হচ্ছে, কেউ নেবে না, বুঝতে পেরেছো? এই যে আমি ভিডিও করছি, আমিও ভিডিও করছি, তার বিনিময়ে ইনকাম করবো, কারণ এটাও আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে আমি যেমন তোমার ছেলের জন্য একটা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, ঠিক তেমনি এটা আমার কাছেও কন্টেন্ট হয়েছে। কিন্তু যে যেখানে থাকে সে শুধুমাত্র বোঝে সেই জায়গাটার মর্ম কি আর কষ্টটা কি, তাকে কিভাবে স্ট্রাগল পিরিয়ডটা পার করতে হয়। তাই কারো কথায় কান দিও না, নিজের খেয়াল রাখো, নিজের সন্তানদের খেয়াল রাখো, স্বামীর খেয়াল রাখো, আর বাবা মায়ের খেয়াল রাখো। তোমার বাবা মা যার খেয়াল রাখার কথা ছিল তার জন্য তুমি করেছো, তোমরা করেছো, অবহিত করেছো। তোমার শ্বশুর সে নেই, তোমার দায়িত্ব সে শ্বশুরবাড়ির তরফ থেকে। এটা আমি মনে করি, তোমাদের ভিডিও দেখে যতটুকু রিয়েলাইজ করলাম ততটুকুই বললাম। এখন তোমার রেসপন্সিবিলিটি তুমি নিজে সুস্থ থাকা, ভালো থাকা, তোমার সন্তানদের ভালো রাখা, তোমার পরিবারকে ভালো রাখা, তোমার স্বামীকে ভালো রাখা, তোমার বাবা মাকে ভালো রাখা, এটুকুই বলতে চাই, আর কিছু বলবো না। আবারও শেষ করার আগে বলছি, খুব তাড়াতাড়ি আমাদের আয়ুষ সোনা সুস্থ হয়ে যাবে, আয়ুষ সোনা সুস্থ হয়ে ফিরে আসবে। যারা লেকচার মারছিলেন না, প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে প্রিয়া, এই তো ছেলের অসুস্থতায় খরচা তো পড়ে না প্রিয়ার ছেলে তো সুস্থ, তাই না? তাই জন্য আজকে হিমোগ্লোবিনের পরিমাণটা এখানে, আর হিমোগ্লোবিন এতটা নিচে নেমে যাওয়া মানে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারো। তো তোমাদেরকে আর বোঝানোর আলাদা করে আমার দরকার পড়বে না। যাই হোক বন্ধুরা, এর থেকে আর বেশি কিছু বলতে চাই না, কারণ অন্যের ব্যাপারে কথা বলি তো, তাই নিয়ে আবার অনেকেরই গাচ্ছদাও আছে। তাই এরা যখন ভিডিওতে তুলে আনে তাই জন্যই বলতে হয়, তাছাড়া তো আর অন্য কিছু নয়। ভিডিওর বাইরের কোনো অংশ নিয়ে কথা বলি না। যাই হোক, সেই জন্য ভিডিওটা আজকে এখানেই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক আশীর্বাদ করো আয়ুষকে। আয়ুষ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে বাড়িতে, এবং আমরা চটপটে সেই আয়ুষকে দেখতে চাই, এটুকুই বলবো। আর কুশো ওর মায়ের সঙ্গে রয়েছে নার্সিং হোমের, ওই ছেলেটা বাচ্চাটাও একদম ছোট, তো সেই জায়গায় ওদেরকে বাড়িতে আসাটা ভীষণ প্রয়োজন, মানে আয়ুষের সুস্থ হওয়াটা, তাহলে দুটো বাচ্চাই সুস্থ থাকবে। আর প্রিয়ার ও বুঝতে পারছে এত প্রেশার যাচ্ছে, ওরও হেলথের দিক থেকে ও প্রচণ্ড দেখলেই বোঝা যায় যে ও খুব টায়ার্ড, তো ওরও এখন একটু নিজের দিকে খেয়াল রাখাটা দরকার। তো সন্তান অসুস্থ থাকলে কোনো মাই সেটা পারে না, তো সেই জায়গায় সবাই আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন আয়ুষ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।